মারাত্মক প্রাণঘাতী এক ব্যাধিতে আক্রান্ত আমি। নিষ্ঠুর সেই রোগের একমাত্র প্রতিষেধক তুমি। ওগো বলো না, তোমায় ছাড়া কি করে বাঁচি আমি? কেন মজনু এই চিরকুট পাঠিয়েছে আমি জানি না, কি উদ্দেশ্য পাঠিয়েছে তাও জানি না, তবু এই ভাবনায়ক অস্থির কিশোরী বয়সে এমন এক প্রেমপত্র হাতে পেয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। তলপেটে যেন হাজারো প্রজাপতি উঠতে শুরু করেছে। চিরকুটটি যদিও কাঁচা হাতে লেখা, মনের বাসনা প্রকাশে ব্যবহার হয়নি কোনোদিন কঠিন শব্দ, তবুও কেন জানি না মাত্র 20টি শব্দের গঠিত এই হৃদয়ের কনফেশন লেটারটা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। আমি তাকিয়ে থাকতে থাকতে চিরকুটটিতে একটি নতুন বিষয় আবিষ্কার করলাম। এই কাগজটিও ফুলগুলোর মতো কালো, আর লেখাগুলো সাদা কালিতে। হয়তো সাধ্য থাকলে যে কালো কালিতেই লিখত, কিন্তু কালো কালি তো কালো কাগজের মাঝে হারিয়ে যেত, আর তার মনে অতল গভীর থেকে উঠে আসা শব্দগুলো প্রকাশ পেত না। হয়তো সেই ভয়ে সে সাদা কালি বেছে নিয়েছে। আচ্ছা, এই কাগজটাও যেন একটু ভিন্ন ধরনের। কাগজের নিচে ডান পাশের কোণায় কেমন যেন দাঁতাটের অনুভব। মনে বাকি জায়গার মতো মৃষ্ণ নয়। এই স্নেহের কোথায় গেলি? তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তাটুকু তোর কর, না হলে তোকে ড্রপ করে দিতে তোর জিতুর অফিস পৌঁছতে দেরি হয়ে যাবে যে। আপুর ডাক শুনতে সব কালো রোমান্টিক চিন্তা ভাবনা সাইডে রেখে আমি উসাইন বোর্ডের মতো পাওয়ার নিজের দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে এসলাম। কারণ আজ তো কলেজের অ্যাসাইনমেন্টও আছে। দেরি করলে ওই খারুশ ঋত্বিক স্যার আমার আরেকটা বাজিয়ে দেবে। একটু লেখা শেষ করে স্নেহা নিজের ডায়েরিটা বন্ধ করে কলমটা পাশে রেখে দিয়ে হাড়মোড় করে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। কিন্তু হাই বিধির বাম, এই মেয়েটা কয়েক সেকেন্ডের ব্যবধানে আবার দরজা খুলে একই গতিতে বেরিয়ে এলো ক্লাসের থেকে পরব নিতে। একটা কাপড় বের করে গিয়ে আবারও 3টা কাপড় মেঝেতে পড়ে গেল। উফ রে, এই কাপড়গুলোও নাও। বিরক্ত একদম, আর ভালো লাগে না। স্নেহা নিচ থেকে কাপড়গুলো তুলে জটপাটিয়ে ক্লাটেসের গুলো রাখলো। এরপর আবার ওয়াশরুমের দিকে ছুটে গিয়ে বেডের কোণার সঙ্গে তার ডান পায়ের কনিষ্ঠ আঙুলের হঠাৎ দেখা হয়ে গেল, যেন বহু বছর পর মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের পুনর্মিলন। ঘৃণতপূর্ণ আলিঙ্গনের ফলাফল মুহূর্তেই প্রকাশ পেল স্নেহার মধ্যে। আরে আল্লাহ রে, গেলাম রে! চিৎকার আর ব্যথা তুল শব্দ করতে করতে পা চেপে ধরে বেডের কোণায় বসে পড়ল স্নেহা। ঘণ্টাখানেক পর ডার্লিং জিতু স্নেহাকে গাড়িতে করে কলেজের সামনে নামিয়ে দিল, কিন্তু স্নেহার মুখ ফুরিয়ে বসে আছে। গাড়ি থেকে নামছে না। কি হয়েছে আমার সুইট সুইট শালিকার? হেসে জিজ্ঞেস করলো জিতু। কার এত সাহস যে আমার শালির মুড অফ করলো? তার কি চকলেট হারানো ভয় নেই? স্নেহার চোখ দুটো সরু করে তাকিয়ে বলল, ভালোই বিজনেসে পেয়েছে তোমরা। হ্যাঁ, বউ বকবে আর জামাই তো মালিশ করবে। এই কথা বলে স্নেহার মুখ ফুলিয়ে গাড়ি থেকে নেমে রুদ্রা কার্টুনের মায়েরা চরিত্রের মতো ভাঙ্গিতে হেঁটে চলে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে ডাক এলো, ওই শোনো তো, যাও। স্নেহার মুখ ভেকচি দিয়ে বলল, শুনবো না আমি। ঠিক আছে, শুনতে হবে না। এই বড় চকলেটটা তাহলে সাদিয়াকে দিয়ে দেব। চকলেটের নাম শুনতেই স্নেহা ঘুরে দৌড়ে গাড়ির দিকে আসতে গেল, কিন্তু তার আগেই ধাক্কা। সে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল। ব্যথাতুল্য শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। রাব্বি! স্নেহা! জিতু দ্রুত গাড়ির দরজা খুলে নেমে এলো। ঠিক তখনই স্নেহা উপরের দিকে তাকিয়ে দেখল একটা ছেলে, লম্বা, হ্যাঁ বেশ লম্বা, কালো হুডি পরা। চোখ নামাতেই দেখা গেল কালো জিন্স আর তরিং গতিতে
আবার চোখ তুলে তাকাতেই কালো মাস্কে ঢাকা মুখ। স্নেহার দৃষ্টি আটকে আছে ছেলেটির চোখে, যেন কোনো অতল সমুদ্র। না, সমুদ্র না, সমুদ্র তো নীল হয়, গাঢ় বাদামি চোখ কি কখনো সমুদ্র হয় নাকি? নিজের মধ্যেই দ্বিধা পড়ে গেল স্নেহা। কিভাবে বর্ণনা দেবে এমন চোখ, যে চোখের দিকে তাকিয়ে থাকলে সময় থমকে যায় অথচ নাম দেওয়া যায় না। কিন্তু সেই ছেলেটি, সে এবারের জন্য স্নেহার দিকে তাকালো না। না কোনো প্রশ্ন, না কোনো দুঃখ প্রকাশ। সোজা সামনে তাকিয়ে হেঁটে চলে গেল, যেন সে কোনো যন্ত্রমানব। ছেলেটি নিঃশব্দ প্রস্থান দেখে স্নেহার কিশোরীর মনটা অকারণে একটু ব্যর্থ পেল। কেন পেল সে নিজেও বুঝল না। ঠিক তখনই রাব্বি ডাকে সে ফিরে তাকায়। সে স্নেহার, তুই ঠিক আছিস তো? এই জন্মে আর ঠিক হলি না তুই। রাব্বি স্নেহার হাতে তালু আর কনু দেখে নিল। জায়গাটা বেশ ঘষে গেছে। রাব্বির হাতে সেই ব্যথার জায়গাটা পড়তে স্নেহার ঘষ কাটল। সে ব্যথায় বলে কুঁকড়ে উঠল, হা ও হা, ঠিক আমি ঠিক আছি তো, শুধু এইখানটায় একটু ছিলে গেছে। বাচ্চাদের মতো খুব ফুলিয়ে কথাটা বলল স্নেহা। রাব্বি মৃদু করে তার কানের গোড়ায় টোকা দিয়ে বলে, ঠিক তো থাকবি। এখন যদি ওই ছেলেটার সঙ্গে ধাক্কা না লাগতো, তাহলে ওই গাড়িটার সাথে ধাক্কা খেয়ে এতক্ষণে চিল মেরে চলে যেতি। ফাজিল মেয়ে। স্নেহা থমকে গেল। কোন গাড়ি? তার মানে কি ছেলেটা কি তাকে বাঁচিয়েছে? কিন্তু কেন? সে আবার অবচেতনে পেছনে তাকালো। ছেলেটা নেই। কালো হুডি, কালো মাস্ক, সব মিলিয়েই যে মুহূর্তে একটা ছায়া। রাব্বির কণ্ঠ আবার বাস্তবে ফিরিয়ে আনলো তাকে। দেখ, হাত থেকে রক্ত ঝরছে। স্নেহা নিজের হাত দিকে তাকায়। লাল ফোঁটাগুলো ধীরে ধীরে নিচে পড়েছে। কিন্তু আশ্চর্য, ব্যথার চেয়েও বেশি ব্যথা লাগছে এই ভেবে যে ছেলেটা তাকে বাঁচালো। সে একবারও ফিরে তাকালো না। রাব্বি দ্রুত স্নেহা ছাড়িয়ে পড়ায় বই খাতা গুছিয়ে দিল। তারপর তাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে কলেজের নার্সরুমের দিকে নিয়ে হাঁটতে লাগলো। এত কিছুর মাঝেও স্নেহা কিংবা রাব্বি কেউ টের পেল না। সামনে ভবনের ৩য় তলা থেকে চোখ স্থির হয়ে তাকিয়ে আছে ঠিক তাদের দিকেই। চলবে।